আমরা সবাই আমাদের লাইফের এমন এমন কিছু সিচুয়েশনের মধ্যে পড়ি যেখানে আমাদের যে কনফ্লিক্টগুলো থাকে বা আমাদের যে কষ্ট পাওয়াগুলো থাকে সেগুলো আমাদের ফ্যামিলির সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এটা আসলে একটা কি বলবো, সেঞ্চুরিজ বা শতাব্দী ধরে চলে আসা এক ধরনের বাক্য যে ফ্যামিলি সবচেয়ে বেশি আপন হয়। হ্যাঁ, আমি মানি ফ্যামিলি সবচেয়ে বেশি আপন হয়, তারাই আপনার একমাত্র শুভচিন্তক হয় বা তারাই সবসময় আপনার ভালো চাইবে, আপনি উন্নতি চাইবে, সব কিছুই ঠিক আছে, সব কিছুই আমরা মানলাম। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় কি বাচ্চাদের সাথে বাবা মায়ের এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় যে ওই একটা বাচ্চা আপনার যখন খুব ছোট থাকে তখন সে অনেক কিউট থাকে, বাবা মা যেটা বলে সেভাবে সে করে। অনেক সময় বাচ্চা একটু অ্যানোয়িংও হয়ে থাকে যে বিরক্ত করতেছে, কান্নাকাটি করতেছে, বাবা মা 2-4 ঘা লাগাই দেয়। এরপর দেখা যায় কি বাচ্চাটা কথা শোনা শুরু করে। কিন্তু সমস্যাটা আসলে কোন জায়গায় হয়, যখন বাচ্চাটা নিজের একটা মতামত দেওয়া শুরু করে যে না আমি এটা করতে চাচ্ছি না, আমি এটা করতে চাচ্ছি, বা আমার এই জিনিসটা ভালো লাগতেছে না। জামা কাপড় পরার ক্ষেত্রে অনেক সময় এটা হয়ে থাকে যে আমার এই জামাটা পরতে ভালো লাগতেছে না, এই জামাটা আমার চুল কাচ্ছে, এই জামাটা আমার কমফোর্টেবল লাগতেছে না। তখন মায়েরা কি করে যে কেন ভালো লাগবে না, আমি দেখতেছি তোমার জামাটা ভালো লাগতেছে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই তুমি এই জামাটাই পরবা। অনেক সময় দেখা যায় কি যে বাচ্চা বলতেছে আমার এই জামাটা চুলকাচ্ছে, তো মা কি করে বলে যে না এটা তুমি শুধু শুধু বলতেছো, তুমি মিথ্যা কথা বলতেছো, এই জামাটা সুতির জামা, এই জামাটা ভালো জামা, এই জামাটা আমি অনেক দাম দিয়ে কিনছি, এই জামাটা চুলকাতেই পারে না। তো এভাবে যখন বাচ্চাটা নিজের একটা মতামত দেওয়া শুরু করে তখনই দেখা যায় কি বাবা মার সাথে ওই বাচ্চার একটা কনফ্লিক্ট হয়। অ্যান্ড সেই কনফ্লিক্টটা যত তারা বড় হতে থাকে তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হতে থাকে। কারণ অনেক সময় দেখা যায় কি বাবা মা না নিজেদের এক্সপিরিয়েন্সেসগুলো বা নিজেরা যা কিছু সহ্য করে আসছে ওনাদের লাইফে, বা ওনারা যা কিছু পাস্ট থেকে শিখে আসছে তাই আমাদের লাইফে অর্পণ করার চেষ্টা করে, কিন্তু তা তো আমাদের লাইফে নাও হতে পারে। ঠিক আছে, আমাদের লাইফটা অনেক ছোট, বা ওনারা আমাদের বহু আগে দুনিয়াতে আসছে, কিন্তু তার মানে তো এটা না যে আমরাও এতটুকু পর্যন্ত যে দুনিয়াতে আসছি কিছু জিনিস আমরাও শিখতে পারিনি। আমাদের আশেপাশের মানুষ দেখে, আমাদের আশেপাশে যে গল্পগুলো সব কিছু দেখে আমরাও কিছু কিছু এক্সপিরিয়েন্সেস করে আসছি। তো আমরাও আমাদের এক্সপিরিয়েন্সেসগুলো চাই ওনারা যেন বুঝুক যে তোমাদের এক্সপিরিয়েন্সেসগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করতেছো, তোমরা বলতেছো যে এরকম এরকম হচ্ছে, এরকম এরকম হতে পারে লাইফে, তো তোমরা একটা আমারটাও শোনো যে এরকমও হতে পারে, বা আমি দেখে আসছি কি এরকমও হচ্ছে। তোমাদের জেনারেশন এটা হয়ে আসছে, কিন্তু আমাদের জেনারেশন এটা নাও হতে পারে। তোমাদের জেনারেশনে তোমরা সারাদিন বাইরে খেলাধুলা করছো, তোমাদের জেনারেশনে সবুজ প্রকৃতি অনেক বেশি ছিল, তাই তোমাদের চোখের সমস্যা ছিল না। আমাদের অনেক দাদি নানি এখনও দেখা যায় আপনার চশমা ছাড়াই কোরআন পড়তেছে বা পড়াশোনা করতেছে। কিন্তু আমাদের এই জেনারেশনে দেখেন, আমরা ছোটোবেলা থেকেই ফোনস বা ডিভাইসেস প্রতি অ্যাক্সেস পেয়ে গেছি, আমাদের আশেপাশে গাছগাছালি কম, আমরা সবুজের প্রতি এত অ্যাক্সেস পাইনি। আমাদের জেনারেশনে খাওয়া দাওয়ার ভেজাল অনেক বেশি, তাই দেখা যায় কি যে ওনাদের মতো ইমিউন সিস্টেমও আমাদের হয়নি, ওনাদের মতো যে শক্তি সামর্থ্য থাকার কথা তাও আমাদের হয়নি। তো এখন ওনাদের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনটা এত বেশি কম্পেয়ার করার বা এত বেশি মেলানোর কি আছে? তাই এই ধরনের সিচুয়েশানগুলোতে আমরা যখন পড়ি যে আমাদের বাবা মার সাথে আমাদের আর হচ্ছে না, ওনারা আমাদেরকে কোনো মতেই বুঝতে চাচ্ছে না, ওনারা যখন আমাদেরকে সুযোগই দেয় না, বিশেষ করে এই কনফ্লিক্টগুলো তখনই হয় যখন ওনারা আমাদেরকে কোনো কিছু এক্সপ্লেন করার সুযোগ দিতে চায় না, বা এরকমও হতে পারে আমাদের লাইফেও এটা হচ্ছে, বা এরকম জিনিসও এক্সিস্ট করতে পারে। কিন্তু ওনাদের থিঙ্কিং হচ্ছে কি যে না, ওনাদের সময় এই ধরনের কোনো কিছু এক্সিস্ট করে নেই, তার মানে এখনও সেটা এক্সিস্ট করতে পারে না। তো এই সব ক্ষেত্রে আমরা কীভাবে ওই জিনিসটাকে হ্যান্ডেল করব, বা ওই সিচুয়েশনগুলো আমাদের বাবা মায়ের সাথে যে কনফ্লিক্টগুলো আছে তারা আমাদেরকে হার্ট করতেছে, বা আমরা তাদেরকে ছাড়তেও পারবো না কারণ তারাই আমাদের ফ্যামিলি, তারা আমাদেরকে এতটুকু পর্যন্ত বড় করে আনছে, তারা আমাদের জন্য অনেক কিছু করছে। অ্যান্ড এটা আমাদের সমাজের একটা নিয়ম আসলে যে বাবা মার স্যাক্রিফাইসেসগুলো দেখা হয়, কিন্তু বাচ্চাদের স্যাক্রিফাইসেসগুলো কখনো দেখা হয় না। বাচ্চারা কতটুকু করে, বাচ্চারা কতটুকু ভালোবাসে তাদের বাবা মাকে। কারণ আমাদের সমাজে কী করা হয় জানেন, যখন একজন বাচ্চা, একজন সন্তান, সে নিজে একটু ভালো থাকতে চায়, আর সেই জিনিসটা যদি আমাদের সমাজে তাদের পরিবারের না অ্যাকচুয়ালি, কারণ আমাদের বাবা মার একটা জিনিস হচ্ছে কি তার ভাইকে কী উত্তর দিবে, তার বোনকে কী উত্তর দিবে, সমাজকে কী উত্তর দিবে, তার চাচাতো বোনের, মামাতো বোনের, খালাতো বোন এটা করে ফেলছে তাই এটাও আপনাকে করতে হবে। তারা হচ্ছে জবাবদিহিতাটাকে ভয় পায়, তারা তাদের বাচ্চাদের খুশিটার চেয়ে বেশি তারা সমাজকে কী জবাব দিবে সেই জিনিসটাকে ভয় পায়। আর আমাদের কথা হচ্ছে ভাই, আমি তোমার ফ্যামিলি, তোমাকে আগে আমাকে বোঝা উচিত না, তোমাকে আগে আমার অবস্থাটা দেখা উচিত না, কারণ তোমার সমাজ তো আমি মরে গেলে খালি ইন্নালিল্লাহি বলবে, তোমার সমাজ তো আমাকে দেখবে না। তো সেই সময় আসলে কি করা উচিত, তো তা নিয়ে আমি আপনাদেরকে 6টা পয়েন্ট দিব
আশা করি ভালো লাগবে। 6টা পয়েন্ট আপনি আপনার লাইফে কাজে লাগাইতে পারেন, যে যেন আমাদের বাবা মায়ের সাথে আমাদের সম্পর্কটাও ভালো থাকে, অ্যাট দ্য সেম টাইম যেন আমাদের যে মেন্টাল হেলথ, আমাদের যে ভালো লাগা, এই জিনিসটাও যেন একটু প্রিজার্ভ হয়ে থাকে। তো 1 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে স্টপ ট্রাইং টু চেঞ্জ দ্যাম। অর্থাৎ আপনি তাদেরকে বোঝাতে থাকবেন, কিন্তু তারা তো পরিবর্তন হবে না। ওনাদের সময় যে থিঙ্কিংটা সেটা নিয়ে চলবে। তো সেই কারণে আপনি তাদেরকে চেঞ্জ করতে চাওয়ার বা এটা ভাবা যে আমার বাবা মা আমার এই কথাটা শুনে চেঞ্জ হয়ে যাবে, তাদের থিঙ্কিং চেঞ্জ করে ফেলবে, এই জিনিসটা পুরোপুরি বাদ দিতে হবে। আপনি যখনই এক্সপেক্ট করবেন যে না ওনারা বুঝবে, ওনারা এই থিঙ্কিংটা আমার বোঝার চেষ্টা করবে, তখনই আপনি কষ্ট বেশি পাবেন। তখনই আপনার তাদের প্রতি এক ধরনের রাগ ক্ষোভ জমা হতে থাকবে, যেটা আপনাকে পরবর্তীতে কষ্ট দেবে। 2nd পয়েন্ট, স্টপ ট্রাইং টু এক্সপ্লেইন ইয়োরসেলফ। আপনি আপনার নিজেকে যত কম পারা যায় এক্সপ্লেন করবেন। বেশি এক্সপ্লেন করার দরকার নেই, কারণ আপনি যত বেশি এক্সপ্লেন করবেন আপনার ওনাদের সাথে আর্গুমেন্টটা তত বেশি হবে, আপনাদের কথা কাটাকাটি তত বেশি হবে, কারণ ওনাদেরও যুক্তি থাকবে, আপনারও যুক্তি থাকবে। এখন আপনারা কেউ কারো যুক্তি শুনবেন না, কেউ কারো যুক্তি বোঝার চেষ্টা করবেন না, কারণ জেনারেশন গ্যাপটাই এমন হয়ে আসছে। তো আমরা না বড় করে ওনাদেরকে কিছু বলতে পারবো না, হার্ট করতে পারবো, তো সব কিছু মিলে দেখা যাবে কি যে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে আমরা। তো এর মধ্যে আপনাদের ঝগড়া বিবাদও অনেক বেশি হবে। তাই ছোটো ছোটো উত্তর দিবেন, ছোটো ছোটো আনসার দেওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড ছোটো ছোটো আনসারের মধ্যে লিমিটেড থাকবেন, নিজের একটা বাউন্ডারি বজায় রাখবেন, ওনারাও ভালো থাকুক, আপনিও ভালো থাকেন। বাউন্ডারিজ মেনটেন করা 3 নাম্বার। একটা বাউন্ডারিজ মেনটেন করবেন। এই জিনিসটা আসলে আমি নিজে যদি পার্সোনালি বলি, আমি অনেক পরে শিখছি যে প্রত্যেকটা রিলেশনশিপে সব কিছুতে একটা বাউন্ডারিজ থাকা উচিত। কারণ আমাদের পার্সোনাল লাইফ যার আমরা প্রত্যেকে একজন স্বাধীন সত্তা বা একজন ইন্ডিভিজুয়াল, যাদের আলাদা থিঙ্কিং ক্যাপাবিলিটি আল্লাহ দিয়ে দিছে, যাদের বিবেক বুদ্ধি সব কিছুই আল্লাহ আলাদা আলাদা করে দিয়ে দিছে। কিন্তু আমরা যখন আরেকজনের সাথে আমাদের সব কিছু শেয়ার করে ফেলবো, তখন তার যে থিঙ্কিং আল্লাহ দিছে, আলাদা করে দিচ্ছে, তার বিবেক বুদ্ধি, তার সাথে একটা ক্ল্যাশ হয়। ক্ল্যাশ হওয়ার পরে দেখা যাবে যে আপনাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না। তাই আর আপনি যে ওনার সাথে একটা বাউন্ডারি তৈরি করে ফেলছেন যে আমি তাকে আমার সব কিছু বলবো না, বা আমার নিজস্ব একটা সত্ত্বাধিকার আমি ধরে রাখবো আমার ইনকাম সম্পর্কে বা আমার পার্সোনাল লাইফ সম্পর্কে, আমার কষ্টগুলো সম্পর্কে, এই কারণে আপনি কোনো আবার গিল্টও ভুগতে পারবেন না। কারণ কি যে আপনার লাইফ আপনাকেই লিড করতে হবে। বাবা মা কিছুদিন পরে মরে যাবেন, এটা শুনতে খুব খারাপ লাগলো, তারা কিছুদিন পর থাকবেন না, তখন কিন্তু আপনার লাইফ সম্পূর্ণভাবে আপনাকেই লিড করতে হবে। তাই এখন থেকে আপনি বাউন্ডারিজ বানানো শুরু করবেন। 4th নাম্বার, মেক আ সেফ প্লেস ফর ইয়োর সেলফ। আপনার বাসা যতই ছোট হোক না কেন, বা আপনার কোথাও যাওয়ার জায়গা না থাকুক, আপনি ছাদে যান, বা আপনি যে কোনো একটা ছোট জায়গা আপনার নিজের জন্য বানান, নিজের একটা সেফ প্লেস বানান, যেখানে আপনার মন খারাপ হলে আপনি গিয়ে বসতে পারবেন, যেখানে আপনার মন খারাপ হলে আপনি গিয়ে নিজেকে ভালো রাখার জন্য কিছু করতে পারবেন, নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য কিছু করতে পারবেন। আর ওই কাজটা করার জন্য আপনি কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন না। কারণ আপনি যখন নিজেকে ভালোবাসবেন, আপনি যখন নিজেকে সময় দিবেন, আপনি যখন নিজেকে বোঝার চেষ্টা করবেন, তখনই আপনি ভালো থাকবেন। আর আপনি ভালো থাকলে আপনার আশেপাশের দুনিয়া ভালো থাকবে। আপনি এখন মন খারাপ হয়ে বসে আছে, আপনার এখন কিছুই ভালো লাগে না, আপনি ডিপ্রেশনে ভুগতেছেন, আপনি অ্যাংজাইটিতে ভুগতেছেন, আপনি প্যানিক অ্যাটাকে ভুগতেছেন, এগুলো কেউ বুঝবে না। আপনার যা ফিল হচ্ছে তা কেবল আপনিই বুঝবেন। আপনি কাউকে বলতে পারবেন না যে আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার ডিপ্রেশন হচ্ছে, আমার বুক ধরফর করতেছে, আমি সারাদিন কান্না করি, আমি রুম থেকে বেরোতে পারি না। তখন বলবো কি তুমি অসামাজিক হয়ে গেছো, হাজার মানুষের কি এগুলো হচ্ছে না, তোমারই এত সমস্যা জীবন। তাই নিজের জন্য একটা সেফ প্লেস বানাবেন, যেটার জব দিতে আপনার কাউকে করতে হবে না। আর যদি পারেন তাহলে টাকা ইনকাম করবেন, টাকা ইনকাম করে নিজের মতো করে বাঁচা শুরু করবেন, কারণ আপনার জন্য আপনিই ম্যাটার করেন, আপনার লাইফ আপনার জন্যই ম্যাটার করে। এমন বলতেছি না যে সমাজে আপনার লাগবে না, বাবা মা সবাইকে লাগবে, কিন্তু সবার আগে আপনার নিজেকে লাগবে। আপনি যদি নিজেই হারায় যান, আপনি যদি নিজেই হেরে যান, আপনি যদি নিজেই ভালো না থাকেন, তখন কিভাবে হবে? আর দূরত্ব সম্পর্ক ভালো রাখে। আপনি যত বেশি মিঙ্গল করবেন, আপনি যত বেশি ইন্টারফারেন্স দিবেন, আপনি যত বেশি একজনের ভিতরে আলোচনা আলাপ এসব কিছু বলবেন না, আপনার নিজের চিন্তা শক্তিটা কমে আসবে। কারণ আপনার তখন হাজারটা থটস আসবে যে একজন এটা বললো, আরেকজন এটা বললো, আরেকজন এটা বললো, তখন আপনার মধ্যে 4 ধরনের থটস কাজ করতেছে, আপনার ডিসিশন মেকিংয়ে সমস্যা হবে, তখন আপনি কনফিউশনে ভুগবেন। তাই আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করেন, দূরত্ব বজায় রাখেন। দূরত্ব বজায় রাখলে যে কোনো সম্পর্ক আপনি ভালো থাকে।
প্রাইস অ্যাবভ ইয়োর ইমোশন। 4 নাম্বার, প্রত্যেকটা জিনিস কেন আমরা ইমোশনালি হ্যান্ডেল করতে পারি না, যে এই মানুষটা আমাকে কেন হার্ট করছে, এটার আনসার নাই। ওই মানুষটা ভালো লাগছে তাই সে আপনাকে হার্ট করছে, ওই মানুষটা স্বভাবই এমন, সে সবার সাথে রেগে রেগে কথা বলে, সে সবার সাথে রুড আচরণ করে, ওটা তো আপনার কন্ট্রোলে নেই। কিন্তু আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে আমি তো কারো খারাপ কিছু করিনি, আপনি যদি এটা ভাবেন যে আমি তো কাউকে হার্ট করিনি কিন্তু আমাকে কেন হার্ট করছে সে, আমি তো আমার বাবা মার গুড গার্ল হয়েছিলাম এতদিন পর্যন্ত, আমি তো আমার বাবা মার সব কাজ মেনে চলে আসছি, ওনারা যা যা বলছে যেভাবে বলছে, আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমার বাবা মা বলছে যে ডাক্তার হতে হবে, তাই আমি ডাক্তারিও পড়তে আসছি, আমি আমার স্বপ্ন বিসর্জন দিয়েছি, আমি আমার এটা করছি ওটা করছি। আপনি যখন এটা একটা লম্বা লিস্ট করতে যাবেন না, বা আপনি যখন এই জিনিসটার একটা অ্যানালাইসিস করতে যাবেন না, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। কারণ যা হয়ে গেছে তা আমরা পরিবর্তন করতে পারবো না, যা হয়ে গেছে তা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেটা হবে সামনে সেই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো। আর এই জিনিসটা চেঞ্জ করার জন্য আমাদের নিজেকে ক্যাপেবল হতে হবে, প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। আপনি এখন এতটুক পর্যন্ত চলে আসছেন, আপনাকে এখন এটা ভাবতে হবে যে কি এতটুক থেকে আমি সামনে কিভাবে আগাবো। এই জিনিসটার মাঝখানে আমি এসে পড়ছি, আমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা যেটাই হোক না কেন, সামনে এখন কিভাবে আগাবো, সামনে কিভাবে আমি শেষ করবো এই জিনিসটা। কারণ পেছনে ফিরে যাওয়ার আমার কোনো চান্স নেই, আমাদের কাছে কোনো টাইম মেশিন নাই যে টাইম মেশিনটা ইউজ করে আমরা পেছনে ফিরে যাব, বা যে টাইম মেশিনটা ইউজ করে আমরা আমাদের সাথে এটা কেন হয়েছে, আমাদের চাইল্ডহুডে এমন কেন হয়েছে, ওই জিনিসগুলো আমরা চেঞ্জ করে আসবো। তাই প্র্যাকটিক্যালি চিন্তা করার চেষ্টা করতে হবে, ইমোশনালি জিনিসগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। কারণ দিন শেষে আমাদের ইমোশন কেউ বুঝে না, দিন শেষে আপনার যে কষ্ট লাগতেছে, আপনার এখানে ব্যথা হচ্ছে, আপনার ধরফরানি হচ্ছে বুকে, আপনার কান্না আসতেছে, এই জিনিসগুলো কেউ দেখবে না। আপনি একা একা বসে কান্না করতেছেন, সেখানেও মানুষের প্রবলেম থাকবে, তারা বলবে, আপনার বাবা মা এসে বলবে যে কান্না করতেছো কেন, কান্না করার মতো কী হয়েছে। একটা ছোটোবেলায় একটা জিনিস ছিল না যে একটা বাচ্চা যখন কান্না করতো কোনো কারণ ছাড়া, বা কারণ ছাড়া না, তার হয়তো কোনো জিনিসে কষ্ট লাগতেছে, তার হয়তো কোনো জিনিস চাই, বা সে একটু রেবেলেস হয়ে আসছে, বা এমন কোনো একটা সিচুয়েশনে বাবা মা দেখা যেত যে বলতো তোমাকে তো কিছুই করিনি, তোমাকে তো মারি নাই ধরি নাই, তুমি তাও কান্না করতেছো, এখন তোমাকে একটা কান্না করার রিজন আমি দিয়ে দিব। তো ওই সময়টা বাবা মার উচিত ছিল যে ওই বাচ্চাটাকে একটু জিজ্ঞেস করা যে কী হয়েছে, বা ওই বাচ্চাটা কান্না করতেছে, আচ্ছা ঠিক আছে একটু সময় নাও, একটু বুঝো, আমাদেরকে বলো, তো কামলি হ্যান্ডেল করা উচিত ছিল না। ওনাদের সময় কেউ ওনাদের সাথে কথা বলা নেই, ওনাদের বাবা মারা ওনাদের সাথে যেমন বিহেভ করছে, ওনাদের জেনারেশনের আগের জেনারেশনে যা চলে আসছে, সেই জেনারেশনাল ট্রমাগুলো এখানে আমাদের পাস করা লাগবে। বিষয়টা এমন, মাইট দিলে বাচ্চা ঠিক হয়ে যায়, বকাঝকা করলে বাচ্চা ডিসিপ্লিনে থাকে, এটা হচ্ছে ওনাদের জেনারেশনের ধারণা। তো এই ধারণা আমরা চেঞ্জ করতে পারবো না। তাই আমরা যদি গিল্টও ভুগি যে কন্টিনিউয়াস, মানে কেন করছে, ছোটোবেলায় এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, তখন দেখা যাবে যে আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি। তাই নিজে কষ্ট না পাই, ইমোশনালি জিনিসগুলোকে হ্যান্ডেল না করে একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করি। হয়তো নিজের যে ফিউচার জেনারেশনটা আসতেছে, নিজেদের যে পরের জেনারেশন, ওইটাকে হয়তো আমরা আরেকটু সুস্থভাবে বড় করে তুলতে পারবো। চুজ নট টু আর্গিউ অ্যান্ড প্রোটেক্ট ইউর এনার্জি, এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। অর্থাৎ আপনি আপনার যে এনার্জিটা আছে ওটাকে বাঁচায় রাখবেন। আপনি যত আর্গিউ করবেন ওনাদের সাথে যে তোমরা আমাকে বুঝতেছো না কেন, তোমরা আমার কথা শুনতেছো না কেন, তোমরা এমন কেন করতেছো আমার সাথে, তত আপনার এনার্জি লস হবে। কারণ জিনিসটা এমনই হয়ে আসছে, আপনার এনার্জি লস হবে, আপনি ফিউচারে কিছু করবেন, আপনি ফার্দার কিছু করবেন, আপনি আপনার পড়াশোনা করবেন, আপনি আপনার জবে যাবেন, সব কিছুর জন্য আপনার এনার্জি ড্রেন হবে। একবার দেখা যাবে কিছু ওনাদের সাথে আপনি ঝগড়াঝাটি করছেন, এরপর আপনার 2 দিন পর্যন্ত মন খারাপ, 2 দিন পর্যন্ত আপনার প্রোডাক্টিভিটি চলে গেছে, 2 দিন পর্যন্ত আপনার যে পড়াশোনা ছিল ওগুলো হ্যাম্পার হয়ে গেছে, 2 দিন পর্যন্ত আপনার কাজ ছিল সব হ্যাম্পার হয়ে গেছে। আপনি মন খারাপ করুন, ওনারা 2 দিন আগে যা যা বসে সব কিছু আপনি রিকল করতেছেন, আপনি মনে করতেছেন, মনে করতে করতে দেখা যাচ্ছে যে আপনি নিজেই কষ্ট পাচ্ছেন। বিষয়টা তেমন হওয়া উচিত না। তাই আর্গিউ করে ওনাদের সাথে, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করে, ওনাদেরকে চেঞ্জ করার চেষ্টা করে নিজের এনার্জি বরবাদ করবেন না, নিজের এনার্জি জমায় রাখেন। কারণ যেখানে আপনি দেখতেছেন যে আপনার ফ্যামিলি আপনাকে বুঝতেছে না, আপনার ইন্টেনশনস বুঝতেছে না, আপনাকে বোঝার চেষ্টা করতেছে না, সেখানে আপনার এনার্জি নষ্ট করার কোনো দরকার নেই। সেভ ইউর এনার্জি, কিপ ইট। শেষমেশ যদি একটা কথা বলি, তাহলে আমাদের সমাজের যে একটা প্রচলিত নিয়ম আছে যে
প্যারেন্টস আর নেভার রং, বাবা মা কখনোই ভুল হয় না, তারা আপনার ভালোই চায়। হ্যাঁ ঠিক আছে, সবই মানলাম, ওনারা সবসময় আমার ভালো চায়। দেয়ার মোটিভ ইজ অলওয়েজ 100% কারেক্ট, যে আমার বাচ্চাটার উন্নতি চাই আমি, সে বড় হোক এটাই চাই আমি, সে ভালো থাকুক এটাই চাই আমি। কিন্তু তাদের পাথওয়েটা যে সবসময় সঠিক হবে সেটা তো না। ওনাদের লাইফের এক্সপিরিয়েন্সেসগুলো বারবার আমাদের উপর চাপাই দিবে যে এটা হয়েছে বলে তোমার সাথেও এটা হইতে পারে, এটা হয়েছে বলে তখন দেখা যাবে যে আপনি নিজেই ইনসিকিউর হয়ে যাবেন। ওনারা যতবার ওনাদের এক্সপিরিয়েন্সেস হ্যান ত্যান আপনার উপরে চাপাইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেও ভাবতে থাকবেন যে এটাও আমার সাথে হবে, অ্যান্ড আপনি পজিটিভিটির দিকে আর আগাতে পারবেন না। ওনারা ওনাদের নেগেটিভগুলো আপনাদেরকে বলতে থাকো, ওই নেগেটিভগুলো আপনি আপনার মধ্যে ধারণ করতে থাকবেন, আপনার মধ্যে ধারণ করতে করতে আপনার লাইফে যে একটা পজিটিভিটি আসার সম্ভাবনা আছে ওই পজিটিভিটিটাকেও আপনি আটকে দেবেন। তো দরকার নেই, জাস্ট লিভ ইট বিহাইন্ড অ্যান্ড মুভ অন।